সাবিত্রী, ওরে ও পোড়ার মুখে, এখনো তোর বাসন মাজা শেষ হলো না? সূর্য মাথার উপর উঠে গেল, সেদিকে খেয়াল আছে? এই তো মা, শেষ হয়ে এসেছে। রান্নার চালটাও ধুয়ে রেখেছি। অত ঢং করিস না তো, হাত চালিয়ে কাজ কর। সরলা এখনো ঘুম থেকে ওঠেনি, ওর জন্য জল খাবার গুছিয়ে রাখবি। মুখ পুরি মেয়ে একটা, সারাদিন অলস হয়ে পড়ে থাকে। আমি তো সকালেই সব গুছিয়ে রেখেছি মা, দিদি ওঠা মাত্রই দিয়ে দেব। দিবি মানে? এখনই যা, ওর ঘরে গিয়ে পাখা টেনে দে। গরমে মেয়েটার কষ্ট হচ্ছে। তোর মতো তো আর শক্ত হাড় নয় ওর। মা, আমার এখনো তো ঘরটা মোছা বাকি, ওটা শেষ করে আমি যাই। আবার মুখে মুখে তর্ক করে, ছোট মুখে বড় কথা। ও লক্ষ্মী মেয়ে একটা, ঘর আমি মুছে নেব না হয়। তুই আগে সরলার কাছে যা। খবরদার বলছি, আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়। আমি তো দিদির সব কাজই করে দিই মা, তুমি আমাকে খামোখাই গালমন্দ করো। আবার উত্তর দিস? দূর হ চোখের সামনে থেকে। কাজ না করলে না, আজ রাতে তোর হাড়িতে চাল পড়বে না বলে দিলাম। বসুন ঘটক মশাই, বসুন। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। কিছু খোঁজ আনলেন? আগে হ্যাঁ, অনেক দেখে শুনে চমৎকার একটা সম্বন্ধ এনেছি। শহরের বড় ব্যবসায়ী বাড়ির ছেলে, অবস্থা খুবই রমরমা। ঘটক মশাই, আমার সরলা তো খুব সুকুমারী। ওকে একদম রাজপুত্রের মতো ছেলের হাতে আমি তুলে দিতে চাই। এই সম্বন্ধটা ওর জন্য ঠিকঠাক হবে তো? একদম রাজজোটক হবে। বড় মেয়ের জন্য এ ঘরটাই সেরা। তবে একটা কথা আছে। কি কথা? খুলে বলুন। এই একই বাড়িতে একটি গরিব ছেলেও কাজ করে। অনাথ ছেলে, কিন্তু খাটুনি আছে। আপনার ছোট মেয়ে সাবিত্রীর জন্য ওকেই ভেবেছি। বড় লোকের আশ্রয়ে থাকে, অন্তত দুবেলা খেতে পাবে। ও সব নিয়ে আপনাকে ভাবতে হবে না ঘটক মশাই। ছোটটাকে আমি যেভাবে পারবো পার করে দেব। আপদ তো বিদেয় হয় তাহলে। বড় মেয়ের রাজকপাল হলেই আমি খুশি। তাহলে কি আমি কথা এগিয়ে নিয়ে যাব? ছেলের বাড়ি থেকে দিনক্ষণ ঠিক করবার তাড়া আছে। অবশ্যই যাবেন। আপনি বরং এখনই গিয়ে 3 ঘন্টা পাকা করে ফেলুন। সরলাকে বড়লোক বাড়িতে পাঠাবো, আর সাবিত্রীকে ওই গরিব ছেলের সাথে বিদায় করব। এটাই আমার শেষ কথা। আপনার যেমন ইচ্ছে। আমি আজই দুপক্ষের সাথে কথা বলে চূড়ান্ত তারিখ আপনাকে জানিয়ে দিচ্ছি। ঘটক মশাই, কাজটা যেন নিখুঁত হয়। সরলার বিয়েতে কোনো কমতি রাখা যাবে না। আর ছোটটাটা ওই সাদামাটা করে ছেড়ে দিলেই চলবে। নিশ্চিন্ত থাকুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আয় সরলা, আয়। আনন্দ বাবা, এসো বাবা এসো। আহা, কত কি নিয়ে এসেছেন আপনারা! এই তো খাসির মাংস, নামি দোকানের মিষ্টি, কত রকমের ফল। মা, তোমার জামাই বলছিল খালি হাতে যাওয়া নাকি ঠিক দেখায় না, তাই তো এত কিছু নিয়ে আসা। ওরে সাবিত্রী পোড়ার মুখে, কোথায় গেলি? জলদি এসে আনন্দ বাবার পা ধুয়ে দে। সরলার ব্যাগগুলো ভেতরে গুছিয়ে রাখ। আর ওই জগদীশটাই বা কোথায়? আমরা এসেছি মা, তুমি কেমন আছো? এসেছিস তো হাত পা গুটিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এই যে 1 ঠোঙা সস্তা বাতাসা এনেছিস, এটা দিয়ে আমি কি করব? হ্যাঁ, ছোট লোক জামাই আনলে যা হয়। জগদীশ, দাঁড়িয়ে না থেকে কলতলা থেকে জল তুলে আনো। মা, আমি আসবার সময় অনেক কাজ করেছি, একটু জিরিয়ে নিয়েই সব করে দিচ্ছি। জিরানোর দরকার নেই। আমার আনন্দ বাবা তোমাদের মনিব, উনি এসেছেন। তোমার উচিত ওনাকে সেবা করা। যাও, জল তোলো আর সাবিত্রীকে কাজে সাহায্য করো।
বড় লোকের বাড়িতে খেয়ে দিয়ে শরীর তো ভালোই বানিয়েছো দেখছি। দেখো মা, আমাদের জগদীশ কিন্তু ওখানে খুব ভালো কাজ করে, তবে আমাদের সঙ্গে এখানে একসাথে বসানো কি ঠিক হচ্ছে? একদম ঠিক বলেছিস সাবিত্রী, তোরা ওই রান্নাঘরের এক কোণে গিয়ে বস, বড়দের সামনে বেশি ঘুরঘুর করিস না। সাবিত্রী, এ অপমান কি আমাদের সারা জীবন সইতে হবে? আমি তো পর নই, আমি এ বাড়ির জামাই, কিন্তু তোমার মা যেভাবে আমাদের সাথে চাকরের মতো ব্যবহার করলেন। কিছু মনে করো না, মার স্বভাব তো জানোই। দিদি আর জামাইবাবুর টাকা আছে বলে ওরা আজ বড়, আর আমরা গরিব বলে আমাদের সম্মান নেই। আমি আনন্দবাবুর বাড়িতে দিন রাত খাটি, ওনারা যখন উৎসব করেন আমি তখন আড়ালে দাঁড়িয়ে থাকি। ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে অন্তত একটু সম্মান পাবো, কিন্তু এখানেও সেই ছোট লোক অপবাদ। তুমি ভেঙে পড়ো না, আমি জানি তুমি কতটা পরিশ্রমী। আজ আমাদের দিন খারাপ যাচ্ছে বলে সবাই আমাদেরকে অবহেলা করে। তোমাকে যখন মা বকাঝকা করছিলেন আর খাটাতেন, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। দেখবে সাবিত্রী, একদিন আমাদের এই কষ্ট থাকবে না। আমি 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 নিজের পায়ে দাঁড়াবো। আমার বিশ্বাস আছে তোমার ওপর। যে মানুষ সৎ পথে পরিশ্রম করে, ঈশ্বর নিশ্চয়ই তাকে সাহায্য করেন। আজকের এই চোখের জল একদিন হাসিতে বদলে যাবে। তুমি পাশে থাকলে আমি সব দুঃখ সইতে পারি। শুধু নিজের উপর বিশ্বাস হারিও না সাবিত্রী, একদিন আমরাও মাথা উঁচু করে বাঁচব। আমরা দুজনে মিলে খাটবো, তুমি ধৈর্য ধরো, আমাদের সুখের দিন আসবে। মা, আমরা তাহলে আজকে আসি। সামনের পূর্ণিমায় কিন্তু আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ, কোনো অজুহাত শুনবো না, তোমাকে যেতেই হবে। হ্যাঁ মা, গাড়ি পাঠিয়ে দেব, আপনি গিয়ে কয়েকদিন থেকে আসবেন। ইলাহি আয়োজন করব আপনার জন্য। নিশ্চয়ই বাবা, সরলার বাড়ি যাব না তো কার বাড়ি যাব? আমি ব্যাগ গুছিয়ে তৈরি থাকবো ক্ষণ। মা, সামনের মাসে আমাদের ওখানেও একটা পুজো আছে, তুমি কি দুদিনের জন্য আমাদের ভাঙা ঘরে পায়ের ধুলো দেবে? মা, আমরা হয়তো বড়লোক জামাইয়ের মতো মাংস পোলাও খাওয়াতে পারবো না, কিন্তু যদ্দূর সাধ্য যত্ন করব। আপনি গেলে খুব খুশি হব। তোদের ওখানে গিয়ে আমি কি করব শুনি? ওই নুন পান্তা গিলবো, নাকি ভাঙা ঘরের চালে বৃষ্টি পড়লে সারা রাত জেগে থাকবো? মা, ওভাবে বলো না, আমরাও তো তোমার সন্তান। মা থাক, আর আদিক্ষেতা করতে হবে না। তোদের এই ছিঁড়ি ছাদহীন বাড়িতে আমার কোনো যাওয়ার রুচি নেই। জামাই গরিব হলে শাশুড়ির মাথা হেঁট হয়। তোরা নিজে আগে পেট ভরতে শেখ, তারপর আমাকে নিমন্ত্রণ করিস। মা তো ঠিকই বলেছে সাবিত্রী, নিজেদের অবস্থা বুঝে মানুষকে ডাকতে হয়। আনন্দ বাবা, তোমরা সাবধানে যেও, আমি পূর্ণিমার দিন ঠিক পৌঁছে যাব। আর তোরা এখন বিদায় হ, অনেক কাজ বাকি। ওরে হরি, ও হরি, কোথায় মরলি রে তুই? এদিকে আয় বলছি। এই তো মা, আসছি। শরীরটা কি বেশি খারাপ লাগছে? শরীর তো যাবেই, ঘরে চাল নেই, হাতে একটা পয়সা নেই। আর ওই সরলাটা বিয়ের পর থেকে কত বড় বড় কথা বললো, এখন 3 মাস হয়ে গেল, একটাও টাকা পাঠালো না, খবরও নিল না। মা, বড়মণি তো খুব ব্যস্ত থাকেন, হয়তো সময় পাচ্ছেন না। তোর মুখে ছাই, তুই আজই একবার বড় লোকের পাড়ায় যা। সরলাকে গিয়ে বলবি ওর মা মরতে বসেছে, চিকিৎসার টাকা নেই, ওষুধ কেনার পয়সা নেই, বলবি যেন এখনই কিছু টাকা পাঠায়। আচ্ছা মা, আমি এখনই ছোট বাবু আর দিদিমণিকে খবর দিতে যাচ্ছি। সরলাকে বলবি আমি ওর জন্য পথ চেয়ে বসে আছি। কিন্তু মা, আকাশ যে মেঘলা, আজকে মনে হয় খুব বৃষ্টি হবে। বৃষ্টি হলেও যাবি, আমার হাত একদম খালি। কাল থেকে ডাক্তার ডাকার পয়সাও জুটেনি। ওরে হরি, মেয়েটার কাছে গিয়ে হাত জোড় করে বলিস যেন মাকে ভুলে না যায়।
ওগো শুনছো, হরি এসেছিল গ্রাম থেকে। মা নাকি খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। চিকিৎসার জন্য কিছু টাকা পাঠাতে হবে। টাকা? তোমার মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? দেখছো না, নদীর জল বেড়ে বাড়িঘর সব ডুবতে বসেছে। নদীর ভাঙনে আমার অর্ধেক জমি জলের তলায় চলে গেল। তা বলে মা বিনা চিকিৎসায় পড়ে থাকবে? অল্প কিছু অন্তত দাও, যাতে ওষুধগুলো কিনা যায়। এক পয়সাও নেই। এখন আমার নিজের ঘর বাঁচাতে প্রাণ যাচ্ছে, আর উনি এসেছেন মায়ের সেবা করতে। মরলে মরুক বুড়ি, আমার কি? তুমি এভাবে কেন কথা বলছো? মা তো তোমাকে সবচেয়ে বেশি ভক্তি করতো। চুপ কর বলছি। ভক্তি দিয়ে কি পেট ভরে? ওই বুড়িটার লোভে তোমায় বিয়ে করেছিলাম, ভেবেছিলাম সম্পত্তি পাবো। এখন তো দেখছি আপদ। ফের যদি টাকার কথা উচ্চারণ করিস তবে হাড় গোড় ভেঙে দেব। আজকে শুধু উচিত শিক্ষা দিলাম। তুমি আমাকে মারলে, নিজের স্ত্রীর গায়ে হাত তুললে। 100 বার তুলব। বাইরে বাড়ি ভাঙছে আর ঘরের ভেতর টাকা টাকা করে চিল্লাচ্ছিস। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। মায়ের সেবা করতে ইচ্ছে হলে সোজা বাপের বাড়ি চলে যা। এখানে এক পয়সা নষ্ট করার মতো নেই। যা, বিদেয় হ। ওরে সরলা, এসেছিস মা? কতক্ষণ পথ চেয়ে বসে আছি। জমানো যা ছিল সব ফুরিয়ে গেছে। ওষুধের দোকানে অনেক দেনা, কিছু টাকা দে না মা। টাকা টাকা? তোমার মুখে কি টাকা ছাড়া কোনো কথা নেই নাকি? আমি আসা মাত্র তুমি আঁচল পেতে বসলে। সে কি রে, আমি যে শয্যাশায়ী। এই বুড়ো বয়সে আমি কোথায় পাবো? আনন্দ তোকে কিছু দেয়নি? তোমার এই টাকার জন্য আজ আমার সংসারে আগুন লেগেছে। তোমার জামাই আমাকে দুদিন আগে মেরে পিঠে চামড়া তুলে দিয়েছে, বলেছে সব টাকা কি তোমার মায়ের পেছনে ঢালবো। আমাকে এই কথাও শুনতে হলো? আমি তো তোকে কত আদর করে বড় করেছি। এই আদরে এখন আর পেট ভরবে না। খবরদার বলছি, আমাকে আর টাকার জন্য জ্বালাতন করবে না। তুমি কি মরার সময় টাকা হাতে করে নিয়ে যাবে? আমি আর একটা পয়সাও দেব না। নিজের জন্মদাত্রী মায়ের সাথে কেউ এমন করে কথা বলে? যেমন মা তেমন তার মেয়ে। আমি চললাম। সাবিত্রী, এদিকে এসো, দেখে যাও জল কতদূর নেমে গেছে দেখেছো? উমা, এ তো দেখি বিশাল মাঠ। কাল রাত পর্যন্ত তো এখানে শুধু জল ছিল। এটাই তো সেই চর সাবিত্রী। আমাদের বাপ দাদাদের জমি এই পলি মাটির নিচে চাপা পড়েছিল দীর্ঘ 20 বছর। তুমি ঠিক বলছো গো? এই পুরো জমিটার মালিক এখন তুমি? হ্যাঁ গো, আমিন সাহেব মাপজোক করে গেছেন আমাদের সীমানা এই বড় গাছটা পর্যন্ত। ভাবা যায়? তুমি এত কষ্ট করছো সারা জীবন, আজ উপরওয়ালার নিজের হাতে তোমাকে জমি ফিরিয়ে দিলেন। আমাদের অভাব বোধ হয় এবার ঘুচবে সাবিত্রী। এই পলি মাটিতে যা বুনবো তাই সোনা হবে। তুমি এবার নিজের জমিতে চাষ করবে, ভাবতে আমার চোখে জল আসছে। আর কারোর বাড়িতে খাটতে হবে না আমাদের। অনেক জায়গা পাবো আমরা, ঘর তুলবো মাঝখানে। আমরা দুজন মিলে খেটে এই জমি ভরিয়ে দেব। দেখো, লোকে একদিন আমাদের উদাহরণ দেবে। মা, এই নাও কিছু টাকা আর পথ্যি এনেছি তোমার জন্য। এই কদিন আসতে পারিনি বলে তুমি রাগ করো না। তোর এই দয়ার দান আমার নিতে বয়ে গেছে। করতে কি আর নেই টাকা? ভিক্ষে করে? না মা, তোমার জামাইয়ের ঘরের সামনে নদীতে অনেক বড় চর জেগেছে। আমার কপাল ফিরেছে মা। চর জেগেছে তো তোদের কি? নদী থেকে বালি তুলে খাবি? তুই ছিলি গরিব, আর আজীবন গরিবিতেই মরবি। ওই 2-1 পয়সা দেখে বেশি লাফালাফি করিস না।
মা, আমরা সত্যি বলছি, জগদীশ অনেক জমি পাবে এবার। তুমি বিশ্বাস করো, আমাদের দিন বদলাচ্ছে। দূর হ এখান থেকে, বড় লোকই দেখাতে এসেছে। সরলার মতো কপাল কি আর তোর হবে? সে তো রাজরানী, তুই তো এই চরের ধুলো মেখেই মরবি। গরিবের পেটে দুবেলা ভাত জুটলে অমনি আকাশ কুসুম কল্পনা। মা, তুমি আমাদের এত ঘৃণা করো কেন? আমরা তো তোমার ভালো চাই। তোর ভালো আমার চাই না। সরলা টাকা পাঠালে আমার সব ঠিক হয়ে যাবে। তোর এই নোংরা টাকা নিয়ে এখনই বিদায় হ। দেখেছো সাবিত্রী, ওই যে দূরে সীমানা দেখা যাচ্ছে, ওই পুরো চরের জমি এখন আমাদের। তুমি সত্যি অসাধ্য সাধন করেছো। 1 বছর আগেও আমরা অন্যের দয়ায় বাঁচতাম, আর আজ তোমার নাম এই তল্লাটে জমিদার হিসেবে ছড়িয়ে পড়েছে। এটা তো আমাদের বাবার জমি ছিল গো, নদী কেড়ে নিয়েছিল, নদী আবার ফিরিয়ে দিল। আর তুমি পাশে না থাকলে আমি তো মনোবলই পেতাম না। জমিগুলো এখনো কত সবুজ হয়ে উঠেছে দেখো, ধান আর পাটের ফলন দেখে চোখ জুড়িয়ে যায়। আমি ঠিক করেছি এবছর আমাদের চরের সব কৃষকদের নতুন বীজ আর নাগল দেব। আমাদের উন্নতি যেন সবার উন্নতি হয়। খুব ভালো কথা। আজ আমাদের আর টাকার অভাব নেই, কিন্তু অহংকার যেন আমাদের মনকে গ্রাস না করে। তুমি চিন্তা করো না, জমিদার হতে পারি, কিন্তু তোমার সেই সাধারণ জগদীশই থাকবো। তবে এখন থেকে তোমাকে আর কোনো পরিশ্রম করতে দেব না। বাড়িতে 10 জন লোক খাটবে। বাইরে কে রে? এমন অসময় কে করা না রে? মা, আমি সরলা, দরজা খোলো মা। সরলা, এই অঝোর বৃষ্টিতে তুই কোত্থেকে এলি? এ কি দশা তোদের? মা, আমাদের সব শেষ হয়ে গেছে মা। আমাদের আর দাঁড়ানোর মতো জায়গা নেই। আনন্দ বাবা, তোমার এই অবস্থা কেন? গায়ে শুধু একটা চাদর। মা, নদী সব নিয়ে নিল, চোখের সামনে ঘরবাড়ি তলিয়ে গেল, কিছুই বাঁচাতে পারলাম না। মা, আমাদেরকে একটু আশ্রয় দাও, আজ আমরা রাস্তার ভিখিরি। তোদের যখন অবস্থা ভালো ছিল তখন তো এই মাকেই ভুলে গিয়েছিলি, একটা টাকাও পাঠাসনি। ভুল করেছি মা, বড় অহংকার ছিল মনে। আজ উপরওয়ালা সে অহংকার চূর্ণ করে দিয়েছে। এখন বুঝলি তো আমি নিজেই কত কষ্টে দিন কাটাচ্ছি, তবু তোরা আমার রক্ত। কোথায় যাবি? আমাদের কয়েকটা দিন থাকতে দিন, আমি অন্য ব্যবস্থা করব। কিন্তু মনে রাখিস, এই ঘরে বিলাসের কিছু নেই। তালের পাতার পাটিতেই শুতে হবে। মা, আমরা এসেছি। দিদি কোথায়? সাবিত্রী, তুই এসেছিস? দিদি, খবর পেয়ে চলে এলাম। তোমাদের এই অবস্থা দেখে আমার মন ফেটে যাচ্ছে। আনন্দবাবু, প্রণাম নেবেন। সব শুনলাম, খুব খারাপ লাগছে। এখন আর মায়া কান্না কেঁদে কি হবে? আমি এখন পথের ফকির। ওভাবে বলবেন না, আপনার দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমার চরের জমিতে এখন বড় গোলাবাড়ি হয়েছে, কারবারও বেড়েছে। তো তাতে আমার কি? আমি বলছিলাম, আপনি কি আমার চালের কারবারের ম্যানেজার হিসেবে কাজ করবেন? আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আমি তোর অধীনে কাজ করব? যে ছেলে আমার বাড়ির গোয়াল পরিষ্কার করত? আপনি কাজটা নিজের মনে করেই করবেন, আমি তো আপনাকে ছোট করছি না। তুমি এখনো মেজাজ দেখাচ্ছ? ঘর নেই, বাড়ি নেই, পেটে ভাত নেই, তবু এত দেমাক? সরলা, তুমিও আমাকে অপমান করছো। অপমান নয়, সত্যি বলছি। জগদীশ আজ অনেক বড় হয়েছে, ও আমাদের উপকার করতে চাইছে, আর তুমি এখন অতীত নিয়ে পড়ে আছো। আনন্দবাবু, আপনি রাজি হলে আজই কাজ শুরু করতে পারেন। ও রাজি হবে, আমি বলছি ও কাজ করবে। ও যদি না করে, আমি নিজে অন্যের বাড়িতে কাজ নিয়ে চলে যাব। ওরে সাবিত্রী,
এ তো দেখছি রাজবাড়ির মতো সাজানো। এই ঝাড় লণ্ঠন, দামি সোফা, সব তোদের? সব উপরওয়ালার কৃপা মা। চরের জমি আমাদের কপাল বদলে দিয়েছে। বোন, এই বাগান আর পুকুর ঘাট দেখে মনে হচ্ছে স্বপ্নের দেশে আছি। সবাই আসন গ্রহণ করুন। আজকে অনেক দিন পর আমরা একসাথে খাবার খাবো। এই নাও মা, মোরগ পোলাও আর মাছের কালিয়া। তুমি তো মোরগ পোলাও খেতে ভালোবাসতে। তোকে আজ একটা কথা বলার দরকার রে সাবিত্রী। আমার বুক ফেটে যাচ্ছে। কেন মা, কি হয়েছে? মনে আছে সেই দিনটা তুই আমায় নেমন্তন্ন করতে গিয়েছিলি, আর আমি তোকে অপমান করলাম? ওসব কথা বাদ দাও না মা। না মা, বলতে দে। আমি তোকে বলেছিলাম তুই নাকি নুন পান্তা খাওয়াবি, অথচ আজ তোর দয়াতেই আমি অমৃত খাচ্ছি। আমাকে ক্ষমা করে দে মা। মা একাই অপরাধী নয়, আমিও তোকে অনেক ছোট করেছি বোন। তোর নুন পান্তার বাড়িতে আমরা আসিনি, কিন্তু আজ তোর এই মোরগ পোলাওয়ের বাড়িতে আমাদের আশ্রয় নিতে হলো। দিদি, তোমরা তো আমার আপনজন। তোমাদের ছাড়া আমার এই বড় বাড়ি তো খাঁ খাঁ করতো। তোমরা এসেছো বলে আমার ঘর আজ পূর্ণ হয়েছে। মা, কোনো গ্লানি রাখবেন না। আমরা এখন থেকে একসাথেই থাকবো। আজ বুঝলাম ধনের চেয়ে বড় হলো মনের টান। সাবিত্রী, তুই আমার চোখ খুলে দিলি মা। অবশেষে একটা নদী ভাঙন দুই বোনের সংসারকে কেমন বদলে দিল। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।